আসসালামু আলাইকুম। এসএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণী। এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ টপিক মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এটা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কোনগুলো সেগুলো সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো চলো সেগুলো সম্পর্কে জেনে নেই। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আছে ১ নম্বরে ধাতব ধর্ম, ২ নম্বরে অধাতব ধর্ম, ৩ নম্বরে আছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এবং ৪ নম্বরে আছে আয়নীকরণ শক্তি এবং সর্বশেষ আছে ইলেকট্রন আসক্তি। তো আমরা ধাপে ধাপে একটি একটি করে সবগুলো সম্পর্কেই জানবো। তো শুরুতেই আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ধাতব ধর্ম সম্পর্কে। তো ধাতব ধর্ম সম্পর্কে জানার আগে আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে এই ধাতব ধর্মের যে সকল বৈশিষ্ট্য আছে সেগুলোকে প্রাচীনকালে একভাবে ডিফাইন করা হতো এবং আধুনিক কালে একভাবে ডিফাইন করা হয়। তো প্রাচীনকালে যেভাবে সংজ্ঞায়িত করা হতো সেটাকে বলা হয় প্রাচীন মতবাদ এবং আধুনিক কালে যেভাবে সংজ্ঞায়িত করা হয় সেটাকে বলা হয় আধুনিক মতবাদ। আমরা দুইটা সম্পর্কেই জানবো। তো প্রাচীনকালে যে ধাতব ধর্মের যে মতবাদ বা ধাতু জিনিসটা বোঝার জন্য যে সকল জিনিস ব্যবহার করা হতো সেগুলো হচ্ছে কি যে যে সকল বস্তু দেখতে চকচকে ছিল সেগুলোকে ধাতু বলা হতো। ২ নম্বরে ছিল যে আঘাত করলে টনটন শব্দ করে, যে এই বস্তুটাকে আঘাত করলে টনটন শব্দ করে সেটা কি ছিল, যে আমাদের ধাতু বা ধাতব ধর্মের অন্তর্ভুক্ত ছিল। এটা ছিল হচ্ছে কি প্রাচীন মতবাদ। তো চলো এবার আমরা যে আধুনিক মতবাদ যেটা আছে সেটা সম্পর্কে একটু জানি। আধুনিক মতবাদে কি বলা আছে যেটা আমরা জানি সেটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ বা আধুনিক মতবাদ। সেটি হলো এরকম: একটি মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয় তখন তাকে বলা হয় ধাতু। একটা মৌল কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, তার থেকে একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করার পর যেই আয়ন ধনাত্মক আয়নে পরিণত হবে আমরা জানি কি ইলেকট্রন ত্যাগ করলে সে ধনাত্মক বা পজিটিভ আয়নে পরিণত হয় এবং ইলেকট্রন গ্রহণ করলে সে নেগেটিভ আয়নে পরিণত হয়। তাহলে সে কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে সে পজিটিভ আয়নে পরিণত হবে। যদি ত্যাগ করতে পারে তাহলে সে কি হবে, ধাতুতে রূপান্তরিত হতে পারবে। তাহলে এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ১১, সেখান থেকে সে একটি ইলেকট্রন ত্যাগ করলো। ইলেকট্রন ত্যাগ করে সে কি হলো, যে সোডিয়াম প্লাস আয়ন অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হলো। তাহলে তার মধ্যে কি ধর্ম বিদ্যমান, ধাতব ধর্ম বিদ্যমান। এটাই ছিল আমাদের কি, যে ধাতব ধর্মের আধুনিক মতবাদ অর্থাৎ ইলেকট্রনীয় মতবাদ। সেটা সামারি করলে আমরা কি পাই, যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারলেই সে ধাতব ধর্মের অন্তর্ভুক্ত হবে। আমাদের এর পরবর্তী যে ২ নাম্বার পর্যাবৃত্ত ধর্ম যেটা ছিল সেটা হচ্ছে অধাতব ধর্ম। তো অধাতব ধর্মের বৈশিষ্ট্যগুলোও জানবো। সেটার ক্ষেত্রে অনুরূপভাবে ধাতব ধর্মের মতো একটা প্রাচীন মতবাদ আছে এবং একটা আধুনিক মতবাদ আছে। তো দুইটাই কিন্তু ধাতব ধর্মের ঠিক বিপরীত। তাহলে বুঝতেই পারতেছে যেগুলো ধাতব ধর্মের বৈশিষ্ট্য ছিল এখানে সেগুলো নেই। তো দেখি আমরা কি বলা আছে প্রাচীন মতবাদে। প্রাচীন মতবাদে বলা আছে যে যেসব বস্তু দেখতে চকচকে নয় সেগুলো কি অধাতব ধর্ম বা অধাতব বস্তু। দ্বিতীয়তে ছিল হচ্ছে আঘাত করলে টনটন শব্দ করে না। তাহলে প্রাচীন মতবাদে দেখতে চকচকে নয় এবং আঘাত করলে টনটন শব্দ করে না তারাই কি অধাতু বলে গণ্য হতো এবং তাদের ধর্মটাই ছিল অধাতব ধর্ম। এবং আধুনিক যে মতবাদ সেটা কি আছে সেটা সম্পর্কে একটু জানি। আধুনিক মতবাদে বলা আছে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তাদের শেষ কক্ষপথে অষ্টক তত্ত্ব পূরণের জন্য ইলেকট্রন ঘাটতি থাকে এবং ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয় তাদেরকে অধাতব ধর্ম বিশিষ্ট মৌল বলে। একটু বড়, তো আমরা একটু ছোট ছোট করে বোঝার চেষ্টা করি। বলা আছে যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব এবং তার শেষ কক্ষপথের যে ইলেকট্রন সেটা অষ্টক তত্ত্ব পূরণের জন্য। অষ্টক তত্ত্ব জিনিসটা কি, যে পূর্ণ স্থিতিশীল বা অর্ধ স্থিতিশীল হওয়ার জন্য যে কয়টা ইলেকট্রন লাগে সেটাই মূলত অষ্টক তত্ত্ব। তো ৮টা থাকলে ৮টা, ৪টা থাকলে অর্ধেক হওয়ার জন্য কয়টা, ৪টা। তো অর্ধেক হওয়ার জন্য যেগুলো লাগে সেগুলো হচ্ছে যে কয়টা ইলেকট্রন প্রয়োজন হয় সেটাই কি তার অষ্টক তত্ত্ব। মানে এক কথায় যে অর্ধ স্থিতিশীল বা পূর্ণ স্থিতিশীল হওয়ার জন্য যে কয়টা ইলেকট্রন দরকার হয়। তো এইরকম যদি ঘাটতি থাকে অর্থাৎ অর্ধেকও স্থিতিশীল না হইতে পারতেছে না আবার পূর্ণ স্থিতিশীলও হতে পারতেছে না, এরকম অবস্থা যদি থাকে এবং ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়। আচ্ছা আচ্ছা, একটা মৌল কখন ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হবে?
যখন সে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে ধাতব ধর্মের ইলেকট্রন ত্যাগ করে আর এখানে ইলেকট্রন গ্রহণ করবে, তখন তাদেরকে বলা হবে যে অধাতব ধর্ম বিশিষ্ট মৌল। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17। সেখান থেকে সে একটি ইলেকট্রন কি করে দিতে পারে, যে ত্যাগ গ্রহণ করতে পারে। গ্রহণ করলে কি হবে, সে নেগেটিভ আয়নে পরিণত হবে। যে বস্তু নেগেটিভ একটা ইলেকট্রন গ্রহণ করে, যে মৌল একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, নেগেটিভ আয়নে পরিণত হইতে পারে, তার যে ধর্ম সেটা হচ্ছে কি, অধাতব ধর্ম। এরপর আমাদের 3 নাম্বার যে পর্যায়বৃত্ত ধর্মটা ছিল সেটা হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, একই কথা। তো এইটা কিন্তু এই যে পর্যায়বৃত্ত ধর্ম আছে সেগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। এইটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এমনকি তুমি যদি গাইড বা টেস্ট পেপার খুলে দেখো, প্রতি 10টা বোর্ডে 9টাতেই গতে অথবা ঘতে এই টপিক রিলেটেড একটা না একটা কোশ্চেন থাকবেই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বুঝতে পারলে তোমার পর্যায় সারণীর যে মৌলের আকারগুলো আছে সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা বুঝি। তো এইটা বোঝার আগে আমরা একটা শর্টকাট ট্রিক জেনে রাখবো, তা কার আকার বড় কার আকার ছোট এইটা সম্পর্কে। পারমাণবিক আকার মানে কি, আকার মানে তার সাইজের কথা বলতেছে, এবং ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ বড় হলে সাইজ বড় হবে এবং ব্যাসার্ধ ছোট হলে সাইজও ছোট হবে। তো শর্টকাটটা হচ্ছে এরকম যে 1 নম্বর শর্টকাট হচ্ছে যার পর্যায় সংখ্যা বেশি তার আকার বড়। পর্যায় সংখ্যা কি, পর্যায় সংখ্যা মূলত হচ্ছে অরবিটাল সংখ্যা। যার শক্তি স্তর বা অরবিটাল বেশি বা পর্যায় সংখ্যা বেশি, যাই বলি না কেন, আমরা পর্যায় বলতে পারি বা শক্তি স্তরের কথা বলতে পারি। তাহলে যার শক্তি স্তর বা পর্যায় সংখ্যা বেশি তার আকার বড়। একটা মৌলিক ইলেকট্রন বিন্যাস করব এবং দেখব যে কার শক্তি স্তর বেশি বা পর্যায় সংখ্যা বেশি, যার বেশি তাহলে তার আকার বড়। এইবার দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে যখন এরকম হয়ে যেতে পারে যে দুইটা মৌলের পারমাণু পর্যায় সংখ্যা বা শক্তি স্তর সংখ্যা সেম, পর্যায় সংখ্যা একই হলে যার ইলেকট্রন সংখ্যা কম তার আকার বড়। যখন কি হবে, দুইটা মৌলের ক্ষেত্রে যদি শক্তি স্তর বা পর্যায় সংখ্যা একই হয় তখন আমরা কি করব, তখন যার কি থাকবে, যে ইলেকট্রন সংখ্যা কম থাকবে তার আকারটা বড়। কিরকম ভাবে আমরা এখানে একটু খেয়াল করি। তো এইখানে ধরো এইটা একটা মৌল এবং এইটা একটা মৌল, দুইটা মৌলেরই শক্তি স্তর সংখ্যা কয়টা, একটা দুইটা, একটা দুইটা, দুইটারই শক্তি স্তর সেম, কিন্তু ইলেকট্রন ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে এই প্রথম যে চিত্রটা আছে সেটার ক্ষেত্রে ইলেকট্রন আছে 2 4 6টা, এটার ক্ষেত্রে আছে 6টা এবং এটার ক্ষেত্রে আছে কয়টা, 8টা। তো এখন দেখো শক্তি স্তর তো সেম, তাহলে কার আকার বড় কার আকার ছোট হবে। আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রনগুলো হচ্ছে কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এবং পরস্পর কি থাকে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ, মানে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। যখন কি হয় যে এই পজিটিভকে, চার্জ তো অনেক শক্তিশালী একটা চার্জ, তো এই চার্জের চারদিকে যখন নেগেটিভ চার্জ বিশিষ্ট কোনো বস্তু ঘুরতে থাকে তাহলে সে আকর্ষণ করবে। তাহলে যত বেশি নেগেটিভ চার্জ থাকবে তত আকর্ষণ বল কি হবে, বেশি হবে। ঠিক অনুরূপভাবে এই 6টাকে যে আকর্ষণ করে যে আকর্ষণ বল হবে তার থেকে অবশ্যই 8টাকে বেশি আকর্ষণ করবে, যার ফলে কি হবে, এই যে পরমাণু শক্তি স্তর আছে সেটা কি হবে, কেন্দ্রের দিকে একটু চেপে আসবে, কেন্দ্রের দিকে কি হবে, চেপে আসবে, তার ফলে কি হবে, আকারটা সংকুচিত হবে। যখন ইলেকট্রন চেপে আসে তখন আকারটা কি হয়, সংকুচিত হয়, তখন তার আকার ছোট হয়ে যায়। এর জন্যই যখন কি থাকবে, যে শক্তি স্তর বা পর্যায় সংখ্যা সেম থাকবে তখন যার কিনা ইলেকট্রন সংখ্যা কম থাকবে, যেহেতু এটার কম তাহলে এটা আকর্ষণ কম, আকর্ষণ কম হলে কি হবে, সংকুচিত কম হবে, যেহেতু সংকোচন কম হবে তাহলে তার আকার বড়। আর যার ইলেকট্রন বেশি তার আকার কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, এরপরে আর তোমাদের সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে তাহলে আবার কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই সমাধান করার চেষ্টা করব। এখানে খেয়াল করো যে এই যে সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পাচ্ছি 1s2 2s2 2p6 3s1, এইটার যে পর্যায় সংখ্যা সেটা কত, 3। এবং পটাশিয়ামে ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাচ্ছি যে সর্বশেষ শক্তি স্তর কত, 4s। তাহলে এর পর্যায় সংখ্যা ছোট, এর পর্যায় সংখ্যা বড়। পর্যায় সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে তো সহজ, যারটা বড় সে বড়, তাহলে এখানে বড় কে, বড় হচ্ছে পটাশিয়াম, আকারের দিক থেকে বড় কে, পটাশিয়াম। যখন পর্যায় সংখ্যা সেম হবে তখন কি হবে, এই যে এই ক্রাইটেরিয়া, যার ইলেকট্রন সংখ্যা কম তখন কি হবে, তার আকার বড় হবে। এইবার আসি যে পর্যায়ে পারমাণবিক যে আকার আছে তার মূল বিষয়টা সম্পর্কে।
শর্টকাট তো এতক্ষণ আমরা জানলাম, এখন মূল বিষয় যেটা সেটা সম্পর্কে একটু জানবো। মূল বিষয় হচ্ছে যে এরকম পর্যায় সারণীর একটি পর্যায় মানে একটা নির্দিষ্ট পর্যায়ের যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। কারণ কি, একটু আগে যে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো সেইটাই ঘটে এখানে। বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর শক্তি স্তর বাড়ে না, বাড়ে কি, ইলেকট্রন বাড়ে। তাহলে শক্তি স্তর যেহেতু সেম থাকে সবগুলার, বাম থেকে ডান দিকে গেলে কি হয়, ইলেকট্রন বাড়তে থাকে। তাহলে তার আকর্ষণ বল বাড়ে এবং আকার কি হয়, সংকুচিত হয়ে যায়। যার কারণে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুগুলোর আকার কি থাকে, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার কমতে থাকে। তো দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো একটি গ্রুপের মানে কি নির্দিষ্ট গ্রুপের যতই উপর দিক থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত বাড়তে থাকে। তাহলে কি, যে উপর থেকে যখন নিচে আসবো গ্রুপের কথা চিন্তা করব আমরা, তখন দেখব যে এর কি হয়, যে কক্ষপথ বাড়ে। ইলেকট্রন বাড়ে তো বাড়ে, বাড়ার সাথে সাথে কক্ষপথও বাড়ে। কক্ষপথ বা শক্তি স্তর বাড়লে বা পর্যায় সংখ্যা বাড়লে আমরা তো বুঝতেই পারি যে যার পর্যায় সংখ্যা বেশি বা শক্তি স্তর বেশি সে বড়। এটা তো সহজই। তো চিত্রের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হইতে পারি। দেখো এখানে, তো আশা করি দেখতে পাচ্ছ। তো দেখো যে চিত্রগুলো এরকম ভাবে দেওয়া আছে যে এইটা হচ্ছে একটা নির্দিষ্ট পর্যায়, এটা একটা পর্যায়, এটা একটা পর্যায়, এটা হচ্ছে গ্রুপ, এটাও গ্রুপ, এটাও গ্রুপ, এটাও গ্রুপ। তো এই বরাবর পর্যায়, এই বরাবর কি গ্রুপ। এখন খেয়াল করো, আমরা যদি মনে করি এটাকে 1 নং পর্যায় বলি, এটাকে 2 নং পর্যায়, এটা 3 নং পর্যায়, পর্যায় সারণীর ক্ষেত্রে বা পিরিয়ডিক টেবিল যেটা আছে সেটার ক্ষেত্রে। তো এইটা হচ্ছে বাম দিক। বাম দিক থেকে যত ডান দিকে যাব পরমাণুর আকার কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে ওই যে এটাই, যে এইখান থেকে এইদিকে যত যাব পরমাণুর শক্তি স্তর বাড়তেছে না, কিন্তু ইলেকট্রন বাড়তেছে। ঠিক এই যে একটু আগে যে বলছিলাম এটার ঘটনা ঘটতেছে, যে শক্তি স্তর বাড়ে না কিন্তু কি ইলেকট্রন বাড়ে। ইলেকট্রন যেহেতু বাড়ে তাহলে তার আকার কি হতে থাকে, কম হতে থাকে। এই ঘটনাটা এইখানে ঘটেছে। তো এটার ক্ষেত্রেও তাই, দ্বিতীয় পর্যায়ের এটা কি বড় ছিল আস্তে আস্তে ছোট হইতেছে, এটার ক্ষেত্রেও তাই। এখন আসো আমরা উপর থেকে যদি নিচে আসি গ্রুপের ক্ষেত্রে, তাহলে কি হবে, যখন এই 1 নং গ্রুপ, 2 নং গ্রুপ, 3 নং গ্রুপ, 4 নং গ্রুপ যদি আমরা চিন্তা করি, তখন দেখব যে উপর থেকে যত নিচের দিকে আসবো তত পরমাণুগুলার কি হবে, যে শক্তি স্তর বৃদ্ধি পাবে, পর্যায় সংখ্যা বৃদ্ধি পাবে। আর পর্যায় সংখ্যা বাড়লে ইলেকট্রন তো বাড়তেছে স্বাভাবিকভাবেই। আর যেহেতু পর্যায় সংখ্যা বাড়তেছে আমরা সহজেই বুঝতে পারি কি যে এটার আকারও বৃদ্ধি পাচ্ছে। এর জন্য কি উপর থেকে নিচে আসলে পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার কমে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে আকার বৃদ্ধি পায়। এইটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, বারবার বলতেছি, পরীক্ষা হলে বসেই ভাইয়ের কথা মনে পড়বে তোমাদের। তো এখানে কি হবে, যে বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হবে এবং উপর থেকে নিচে আসলে গ্রুপের ক্ষেত্রে আকার বড় হবে। পর্যায়বৃত্ত ধর্মের যে 4 নাম্বার ধর্মটা ছিল সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো এইটা বোঝার আগে চলো আমরা বুঝি আয়নীকরণ শক্তি জিনিসটাই বা কি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে ওই মৌলের আয়নীকরণ শক্তি। এটাকে আমি একটু সহজ ভাষায় বলি। জিনিসটা হচ্ছে এরকম, যে এই যে চিত্রটা একটু খেয়াল করো, এটার ক্ষেত্রে যদি এর সর্বশেষ কক্ষপথে ধর এই ইলেকট্রনটাকে আমরা কি করব, এখান থেকে সরাইতে চাই বা বাদ দিতে চাই, ত্যাগ করতে চাই। ত্যাগ করতে গিয়ে আমাকে এটা সরাইতে গিয়ে যেই পরিমাণ কাজ করার শক্তির প্রয়োজন হবে, শক্তির প্রয়োজন হবে, সেই শক্তিটাই হচ্ছে কি আয়নীকরণ শক্তি। মানে একটা ইলেকট্রন অপসারণ করতে, আর আমরা জানি অপসারণ বা ত্যাগ করলে কি হয়, সে পজিটিভ বা ধনাত্মক আয়নে পরিণত হয়। এই কথাটাই বলছে, ইলেকট্রন ত্যাগ করাইতে আমাকে কি পরিমাণ শক্তি প্রয়োজন হবে। এখন আসো পর্যায় সারণীতে যেটার যে একটা ধর্ম বা সম্পর্ক, সেইটা কি রকম হবে এটা সম্পর্কে একটু জানি। যে একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, আমরা একটু আগে যেটা জানলাম, বাম দিকে পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার কম বা ছোট হইতে থাকে। তাহলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তি বাড়ে। কারণ কি, যে এখানে আমরা কিন্তু এই পরমাণুটা বড় ছোট ছিল আকারে, তাহলে এটার কথা চিন্তা করি, যার ব্যাসার্ধ বলছে কি কমলে, পারমাণবিক ব্যাসার্ধ কমলে অর্থাৎ আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে।
কারণ কি? কারণ হচ্ছে আকার যত কমে এই নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রন আকর্ষণ তত বৃদ্ধি পায়। যত জোরে এরা আকর্ষণ করবে ইলেকট্রনগুলোকে, আমাকে এখান থেকে একটা ইলেকট্রন সরাইতে তত বেশি কি করতে হবে, ফোর্স দিতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে। এর জন্য তখন তার আয়নীকরণ শক্তিমান বাড়বে। আর আমরা জানি আয়নীকরণ শক্তি কি, এক প্লাস শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির দরকার। তাহলে আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়বে। তাহলে আকার বাড়লে কি হবে, আয়নীকরণ শক্তিমান কমবে। তার ঠিক বিপরীতটা এইটা একটু দেখো, যে চিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে এরকম যে এটা একটা পরমাণু, এইটা সর্বশেষ কক্ষপথে এই ইলেকট্রনটা আছে, এটাকে আমরা অপসারণ করতে চাই। অপসারণ করলে সে কি হবে, পজিটিভ আয়নে পরিণত হবে। এটা একটা লিথিয়াম পরমাণু যার ইলেকট্রন আছে 3টা। তো এটা যদি ছেড়ে দেয় বা আমরা সরাই ফেলি তখন কি হবে, যে লিথিয়াম প্লাস আয়নে 2টা আয়নে পরিণত হবে। এবং এটা সরাইতে যে শক্তির প্রয়োজন হয়েছে, এই যে ইলেকট্রনটা সরাই ফেলতে, এখানে তো নাই, 2টা হয়ে গেছে, 3টা ছিল। তো এটা সরাইতে যে শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। সর্বশেষ যেই পর্যায়বৃত্ত ধর্ম ছিল সেটা হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। নাম শুনেই তোমরা বুঝতে পারতেছো কি, ইলেকট্রন আকর্ষণ করার জন্য যেই শক্তির প্রয়োজন হবে সেটাই মূলত হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। তো এটা কি একটু বুঝি আমরা। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হবে বা হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। আমরা যে আয়নীকরণ শক্তিতে পড়েছিলাম কি, ইলেকট্রন সরাইতে বা অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয়। আর এইটার ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষণ করে নিজের কাছে নিয়ে আসবে। নিয়ে আসতে যেই পরিমাণ শক্তি নির্গত হবে সেটা হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। তাহলে আসলে বুঝতে পারতেছি যে কি, যে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি তারা বিপরীত ধর্ম। তাহলে এটার ক্ষেত্রেও তাই, যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। যার পারমাণবিক ব্যাসার্ধ বা আকার ছোট তার তো আকর্ষণ বল বেশি, বেশি থাকার কারণে সে কি করতে পারবে না, যে ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। ব্যাসার্ধ যখন কি হবে কমবে, তখন তার ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন আকর্ষণ করার যে ক্ষমতা সেটা কি হবে, বাড়তে থাকবে। নিউক্লিয়াসে আকর্ষণ বেশি থাকবে, সহজেই সে কি করবে, নিজেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। আমরা জানি কি গ্রহণ করলে কি আয়নে পরিণত হয়, এই যে এখানে দেখো সংজ্ঞাতে ছিল কি ঋণাত্মক আয়নে পরিণত হয়। এবং পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে কি হবে, ইলেকট্রন আসক্তির মান কমে যাবে। ওইখান থেকে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কি হবে, কমে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো এরপরে কোন অধ্যায়ের কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও সেটা আমাকে অবশ্যই জানাতে পারো। আর আশা করি যে আজকের ক্লাসটার পরে মৌলের পর্যায়িত ধর্ম সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ একদম পরিপূর্ণভাবে বোঝানোর জন্য। তো চাইলেই তোমরা তোমাদের বন্ধুর কাছে ক্লাসটি শেয়ার করে দিতে পারো। আল্লাহ হাফিজ।